দেখছেন এটিএন নিউজ। আমি রুমিতা ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমরা এখানে নিয়মিত দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি নানা বিষয় নিয়ে আসলে প্রতিনিয়ত কথা বলি এবং এই সব বিষয়ের সাথে আসলে যে বিষয়টি অতপ্রতভাবে জড়িত সেটি হচ্ছে বাজেট। এবং জাতীয় বাজেট ঘোষণার দিন প্রায় আসলে ঘনিয়ে আসছে। জুন মাসের 2 তারিখে বাজেট ঘোষণা হবে এবং এ ব্যাপারে আমরা আজকে আসলে কথা বলবো। এবং আজকে এই ব্যাপারে কথা বলতে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে, তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। স্যার, শুরুতে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাজেট তো ঘোষণা হবে 2 জুন সোমবার, যেটি সাধারণত বৃহস্পতিবার হয়ে থাকে। এবার এটিও আসলে ব্যতিক্রম। এই 25-26 অর্থ বছরের জন্য কিন্তু ব্যতিক্রমধর্মী বাজেট ঘোষণা করা হচ্ছে, যা গত কয়েক বছরের ধারাবাহিকতা থেকে সরে এসে আকারটা বেশ কমিয়ে ধরা হচ্ছে। এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে বাজেট সংকোচনের যে বড় কারণ সেটি হচ্ছে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের উপর সুদ পরিশোধে ব্যয়ের বড় ধরনের বৃদ্ধি। 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 টাকার আসলে এডিপি নির্ধারণ করা হয়েছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? কারণ সবসময় আমরা আসলে বাজেট বড় হয় প্রতি বছর, এটা দেখি অভ্যস্ত। এবারই অনেকদিন পর আসলে অনেক বছর পরে বাজেট কিছুটা কমে আসলো। জি, জি, ধন্যবাদ। আসলে আমরা যখন প্রত্যেক বছর বাজেটটা হয়, দেখা যাচ্ছে যে চলতি বছরের বাজেটের চেয়ে প্রপোজ বাজেটটা একটা ইনক্রিমেন্টাল বাজেট হয়। তো ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্টাল বাজেট হয়। এখন এইবারেই একটু ব্যতিক্রম। আমরা আশা করছি যে একটা বাস্তবধর্মী বাজেট হবে, এবং যদিও অ্যাম্বিশাস বাজেট হওয়ার পরে দেখা যাচ্ছে পরবর্তীতে রিভাইজড হয়ে, সেটা কিন্তু গ্যাপটা যে প্রপোজড এবং যে পরে রিভাইজ বাজেটের মধ্যে একটা বড় ধরনের গ্যাপ থাকে। আমার ধারণা এই বছরে সেই জায়গা থেকে বেরিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট হিসাবে একটি বাস্তবসম্মত বাজেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যতটুকু আমরা দেখলাম, এডিপি অলরেডি একনেকে পাশ হয়ে গেছে, এবং সেখানে বলা হয়েছে যে প্রকল্পের সংখ্যা 1171টি প্রকল্প। আগে অনেক বেশি প্রকল্প থাকতো, প্রকল্প সংখ্যা কমিয়ে আনা হয়েছে, যাতে প্রকল্পের গুণগত মানের উপর জোর দেওয়া হয়েছে। অনেক সময় রাজনৈতিক বিবেচনায়, বিভিন্ন বিবেচনায় প্রকল্প থাকে। এই বছর সেগুলা থেকে বের হয়ে এমন ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, চলতি প্রকল্প যেটি কর্মসংস্থানের সাথে জড়িত, সেটি আমাদের খুবই অগ্রাধিকার ভিত্তিক যে সমস্ত প্রকল্পগুলো আছে। আরেকটি হচ্ছে, যেহেতু আমাদের রেভিনিউ মোবিলাইজেশনের একটি বিষয় আছে, আমরা সেইভাবে রেভিনিউ মোবিলাইজ করতে পারিনি। তাহলে যত বেশি বাজেট ঘাটতি থাকবে, তত বেশি আমাদের ব্যাংকের উপর, বরোয়িং এর উপর নির্ভরশীলতা থাকবে। এটিকেও আসলে কমাতে হবে। আমরা যে এক্সটার্নাল এবং ডোমেস্টিক যে সমস্ত বরোয়িং আছে, সেটার উপর যাতে নির্ভরশীলতা কমাতে পারি, সেই জন্যই আমার মনে হচ্ছে। কারণ বাজেটে, এই চলতি বছরের বাজেটে 12% ইন্টারেস্ট পেমেন্ট, যেটি প্রায় এডুকেশন বাজেট যেটি আছে তার সমান। তো সেই জন্য এই যে ইন্টারেস্ট পেমেন্টের যে একটা বড় একটা চাপ বাজেটের উপর থাকে, তার উপর নির্ভরশীলতা কমাতে আপনারা দেখবেন, যদিও বাজেটে ডেফিসিট বাজেটটা 5%-এর মতো থাকে, এবার এটা 4.2%-এর মতো থাকবে, যেটি আমরা জেনেছি। তো সবকিছু মিলে আমরা চাচ্ছি যে একটা বাস্তবসম্মত বাজেট যাতে আসে। সবসময় আমি একটা কথা বলতে চাই যে যারা বাজেট নিয়ে একটা ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করেন, সেটা সিভিল সোসাইটি, রিসার্চার, বিভিন্ন পক্ষ থেকে, এখন কিন্তু তাদেরই একটি গ্রুপ কিন্তু আসলে দেশটি পরিচালনা করছেন, তাদের হাতেই এখন কিন্তু বাজেট। তো আমরাও একটু আশা করছি একটা নতুন কিছু বাজেটে এবার আমরা দেখতে পাবো, যেই বাজেটটি হয়তো এমন ভাবে করা হবে যেটির ইমপ্লিমেন্টেশন, তার গুণগত বিচার, শুধুমাত্র সংখ্যাতাত্ত্বিক বিচার না, গুণগত বিচার, সেই সমস্ত বিষয়গুলো এখানে আসবে। তবে ইনিশিয়াল ফিডব্যাক হচ্ছে, যেহেতু বাজেটের আকার সবসময় ইনক্রিমেন্টাল বেসিসে হয়, যে গত বছর 7,97,000 কোটি টাকা ছিল, এবার 7,90,000 কোটি টাকা, যেটি আমরা জেনেছি। তো সেটি যাতে বাস্তবায়নযোগ্য হয়,
এবং এডিপির বাস্তবায়ন নিয়ে সবসময় আমরা কথা বলি, যে দেখা যাচ্ছে যে এডিপি যেমন এর আগে 2,65,000 কোটি টাকা ছিল, এবার যেটা পাশ হয়েছে সেটি হচ্ছে 2,30,000 কোটি টাকা, প্রায় 35,000 কোটি টাকার মতো কিন্তু কম। সুতরাং এর যাতে গুণগত এক্সপেন্ডিচার, সবসময় আমরা দেখি এডিপি বাস্তবায়ন নিয়ে সবসময় আমাদের একটা ধীর গতি থাকে। আবার অনেক সময় দেখা যায় প্রথম 9-10 মাসে হয়তো 35 থেকে 40% মতো বাস্তবায়ন হয়, এবং পরে গিয়ে সেটা 80% বা এর কাছাকাছি গিয়ে হয়। সুতরাং এডিপি বাস্তবায়নটা যাতে সেটা অ্যাক্রস দ্য ইয়ার হয়, পাশাপাশি যাতে তার গুণগত এক্সপেন্ডিচারটা হয়, তো সেই জায়গাটাও আশা করছি যে এইবারে সেই জায়গাটা আলোকপাত করা হবে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু বাজেটটি আমরা বলেছি যে এই সরকারের যাতে একটা বিষয় মানে একটা বিশেষ আমরা দেখব যে এই বাজেটের মধ্যে হয়তো নতুনত্ব, কোনো ইনোভেটিভ কোনো কিছু থাকে, তবে বিশেষ কিছু যেমন আমাদের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে হচ্ছে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, এই বিষয়গুলো আসলে বাজেটে, বিশেষ করে কর্মসংস্থানের যে বিষয়টা, আপনারা জানেন যে আমাদের জুলাই আগস্ট যে মুভমেন্ট, সেখানে মানে তরুণরা যে নেতৃত্ব দিয়েছে, তাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে। সুতরাং তাদেরকে মাথায় রেখে যাতে কিছু তাদের কর্মসংস্থানের বিষয়টা আছে, পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির যে বিষয়গুলো আছে, স্কিল ডেভেলপমেন্ট, সেই জায়গাটাও যাতে এই বাজেটে তার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই। আরেকটি হচ্ছে, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে, দুটো কমিটি, হোয়াইট পেপার প্রিপারেশন একটা কমিটি, আরেকটা টাস্কফোর্স কমিটি, এই যে কমিটি প্লাস 11টা কমিশন, ঐক্যমত্য কমিশন, অনেকগুলো যে কমিশন হয়েছে বা এই যে কমিটি হয়েছে, তার একটা রিফ্লেকশন কিন্তু আমরা এবারের বাজেটে দেখতে চাই। কারণ সরকারের এই যে মহৎ উদ্যোগ, এই উদ্যোগগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলেই আমরা কিন্তু আসলে পরিবর্তন দেখতে পাবো। সুতরাং এটি বাস্তবায়নের প্রাথমিক যে জায়গাটা, সেটি আমরা মনে করছি যে আপকামিং বাজেট হচ্ছে তার একটা জায়গা, তার একটা রিফ্লেকশন কিন্তু আমরা এই বাজেটে দেখতে পাবো। তবে এখন এই বাজেটের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এক্সপেন্ডিচার তো আপনি যেভাবে খুশি করতে পারেন, কিন্তু রেভিনিউটা আসবে কোথা থেকে? এই রেভিনিউ আসাটা, এটি আমরা দেখছি যে রেভিনিউ জন্য যে গতি দরকার, সেই গতিটা কিন্তু সেইভাবে নাই। সুতরাং এই গতিটা বাড়ানোর জন্য যে হোয়াইট পেপার যে প্রিপারেশন কমিটি ছিল, সেই কমিটিতে আমি নিজেই চ্যাপ্টার 6 যেটি আছে সেখানে এই রেভিনিউ মোবিলাইজেশন নিয়ে সেখানে আমরা বলেছি যে আসলে আমরা এতদিন ধরে রেভিনিউ বাড়ানোর জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এর উদ্যোগের মানে যে হাফ হার্টেড অটোমেশন বলতে পারি, অর্থাৎ অটোমেশন অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেটি বাস্তবায়ন অনেক পিছিয়ে আছে। যেমন আমরা যদি বলি যে ভ্যাটের ক্ষেত্রে, যে কালেকশনের ক্ষেত্রে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস এটা ব্যবহার করার কথা, কিন্তু আমরা দেখলাম যে সেটার যে বাস্তবায়ন কিন্তু হয় নাই বললেই চলে। তাহলে এই যে জনগণ ভ্যাট দিচ্ছে, কিন্তু সেই ভ্যাটটা সরকারি কোষাগারে জমা হচ্ছে কিনা, এটির অটোমেশনের খুব একটা ইম্পর্টেন্ট। আপনি যদি সিস্টেম ডেভেলপ করতে হবে, এই সিস্টেম ডেভেলপ যদি করতে পারেন, যত বেশি আপনি সিস্টেম ডেভেলপ করতে পারবেন, তত বেশি যে আমাদের যে ইন পার্সন ইন্টারাকশন উইথ দ্য রেভিনিউ অফিসারদের সাথে, সেটা কিন্তু কমে যাবে। তো এখানে এই জিনিসটা সুযোগ আছে। পাশাপাশি দেখেন, ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা গবেষণা আছে, যেটি তারা বলেছে যদি ভ্যাট ঠিকমতো তার যে পলিসি কমপ্লায়েন্সটা আছে, সেটি যদি ঠিকমতো অ্যাড্রেস করা যায়, তাহলে এখনকার যে ভ্যাট আদায় হচ্ছে তার চেয়ে 3 গুণ করা সম্ভব। তাহলে আমরা যদি সেই সিস্টেমটা ডেভেলপ করতে পারি, এটি হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে আমরা বলছি। অন্যদিকে আমাদের ইনকাম ট্যাক্সের যে বিষয়টা আছে, সেটি কিন্তু আমরা ট্যাক্স নেটটা যদি আমরা বাড়াতে না পারি, কারণ এখনো কিন্তু এই একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু ট্যাক্স নেটের বাইরে। আমরা জানি যে স্যার, সরকার আমরা আপনার কথা শুনবো, এবং আপনি যে কথাগুলো বলছেন এর সাথে আমি আরো একটি প্রশ্ন আপনার কাছে এখনই করে যাচ্ছি, কারণ একটা বিরতির সময় হয়েছে। আপনি যে সিস্টেম ডেভেলপমেন্টের কথা বলছিলেন, সেই ডেভেলপমেন্টের সাথে জবাবদিহিতার সম্পর্ক আসলে কতটুকু? আমরা সিস্টেম ডেভেলপ করব, কিন্তু ডেভেলপ সিস্টেম আসলে কতটুকু জবাবদিহিতা নিশ্চিত করছে, এই প্রসঙ্গে আমরা আসলে কথা বলবো বিরতির পর। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
দর্শক, আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে। আমরা কথা বলছিলাম বাজেট নিয়ে এবং আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ স্যার। স্যার, আমরা আসলে বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এবং আপনি হচ্ছে এই বাজেটে যে বিষয়গুলো যুক্ত হবে এবং কিভাবে তার পরিকল্পনা আসলে করা হচ্ছে সে ব্যাপারে নানা দিক আপনি আসলে আলোচনা করছিলেন এবং দর্শকদের উদ্দেশ্যে আসলে জানাতে চাই যে এই বছর জিডিপি আসলে 4%-এর নিচে রাখার চেষ্টা করা হচ্ছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার আসলে টার্গেট আছে অন্তর্বর্তী সরকারের, যেটা আসলে বর্তমানে এখন 9 থেকে 10% ঘরে আছে। স্যার, আপনার কাছে যে প্রশ্নটা এখন আছে সেটা হচ্ছে বাজেটে অন্তর্বর্তী সরকার উচ্চাভিলাষী নয় বরং বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করতে চাইছে আগামী অর্থ বছরে, সেটা খুবই ভালো কথা। কিন্তু বাজেট না বাড়িয়ে জবাবদিহিতার জায়গাটুকু নিশ্চিত না করে বাজেট কমিয়ে আনার ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু প্যারালালি করতে হবে। আপনার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির তো অবশ্যই থাকবে, পাশাপাশি আপনি যখন এক্সপেন্ডিচারটা ঠিক করবেন সেটি যাতে আপনার বাস্তবসম্মত হয়, আপনার ডেফিসিট যাতে একটা ম্যানেজেবল ডেফিসিট হয়, অর্থনীতির উপর যাতে মানে যত বেশি ঘাটতি হবে তত বেশি ব্যাংক বরোয়িং হবে, তত বেশি ইন্টারেস্ট পেমেন্ট দিতে হবে। তো সেইটার একটি বিষয় আছে। আসলে এইবারের বাজেটের যে মেইন প্রাথমিক যে চ্যালেঞ্জটি, সেটি তো অবশ্যই আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা কিভাবে আনা যায়। তো সেই সেই রিফ্লেকশন নিশ্চয়ই বাজেটের মধ্যে থাকবে। পার্টিকুলারলি আপনি যেটি বলেছেন যে ইনফ্লেশন আমাদের যাতে একটা সহনীয় পর্যায়ে আসে, যেটি সরকার এখন চেষ্টা করছে এটাকে 6.5%-এর মধ্যে নিয়ে আসা যায় কিনা। তো সেইটা যদি করতে হয় তাহলে ইনফ্লেশনের যে বিষয়টা সেটি যদি করতে পারে তাহলে আমাদের যে মার্জিনালাইজড অথবা সাধারণ যে জনগোষ্ঠী আছে, যারা নিম্ন আয়ের মানুষ আছে, তারা কিন্তু এখান থেকে উপকৃত হবে। তাহলে এই ইনফ্লেশনকে যদি একটা কন্ট্রোল করা যায়, বিশেষ করে বিভিন্ন প্রোডাক্ট স্পেসিফিক যে সাপ্লাই চেইনটি আছে সেটি যাতে খুব ভালোভাবে মনিটর করা হয়, পাশাপাশি আমাদের আসলে প্রোডাক্ট স্পেসিফিক আমাদের কতটুকু ডোমেস্টিক প্রোডাকশন, কতটুকু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করব, কতটুকু আমাদের ডিমান্ড আছে, সেটুকু করে যদি আমরা সারা বছর ব্যাপী করতে পারি তাহলে কিন্তু বছরের কোনো একটা সময় দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের একটা মানে ক্রাইসিস হয়, সেই সুযোগটা যাতে না থাকে। যেমন আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে রমজান মাসে যে জিনিসপত্রের দাম একটু মানে সহনীয় পর্যায়ে ছিল বললেই চলে। তো সেই জায়গাটা যাতে সবসময় আমরা ধরে রাখতে পারি। আবার দেখা যাচ্ছে যে রমজানের ঈদের পরে 2 সপ্তাহ পরেই দেখা যাচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আবার দাম বেড়ে গেছে। অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ শুধুমাত্র একটা পার্টিকুলার টাইমে আমরা মনিটর না করে যাতে অ্যাক্রস দ্য ইয়ার আমরা মনিটর করতে পারি, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা যেহেতু নেট ইম্পোর্টার কান্ট্রি, আমাদের ফরেন যে রিজার্ভ আছে সেই রিজার্ভটা কিন্তু আমাদের একটা কমফোর্ট লেভেলে আসতে হবে। তো সেটার আমাদের একটা সোর্স হচ্ছে প্রবাসীরা বড় একটা কন্ট্রিবিউট করছে। তো পাশাপাশি আমাদের যে এক্সপোর্ট আর্নিংস, সেটিও আপনারা জানেন যে আমাদের এখন অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এক্সটার্নাল চ্যালেঞ্জ আছে বিভিন্ন ভাবে। সুতরাং আমাদের এক্সপোর্টের যে জায়গাটা সেটা যাতে একটা পজিটিভ ট্রেন্ড থাকে, তাদেরকে কি ধরনের মানে এক্সপোর্টাররা যাতে করতে পারে, বা এই যে ট্রাম্পের যে রিসিপ্রোকাল ট্যারিফের যে বিষয়টা আছে, অর্থাৎ এই যে সমসাময়িক যে বিষয়গুলো আছে, এই যে এলডিসি গ্রাজুয়েশনের জন্য সরকার যে এসটিএস করেছে, তার যে রিকমেন্ডেশন আছে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির আলোকে, সেখানে আমাদের অর্থাৎ এই বাজেটে কিন্তু এই বিষয়গুলো কিন্তু তার একটা ইনিশিয়েটিভ আসলে থাকতে হবে, যাতে সরকারের যে অনগোয়িং যে সমস্ত ইনিশিয়েটিভ গুলো আছে সেটি যাতে তার একটা রিফ্লেকশন সেখানের মধ্যে যাতে বাজেটে থাকে। আরেকটি বিষয় আমি যেটি এর আগে বিরতির আগে বলার চেষ্টা করছি, যে আপনি যদি সিস্টেম ডেভেলপ করেন তাহলে কিন্তু সিস্টেমই আপনাকে মানে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সিটা সেটি কিন্তু আপনার মানে ট্রান্সপারেন্সি করতে সেটাখানে আপনাকে সহায়ক ভূমিকা পালন করবে। স্যার, আপনার থেকে আমরা দেখি আরেকটি যে বিষয় আমাদের জানতে চাই। আমরা বাজেটে হচ্ছে যখন আমরা বাজেট ঘোষণা করা হয় তখন আসলে অনেকগুলো বিষয় বাজেটের সাথে আসে, কারণ মানুষের দৈনন্দিন জীবনের অনেক কিছু আসলে বাজেটের উপরই নির্ভর করে। অনেক কিছু না বলা চলে সবকিছুই আসলে। তো শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে এমনই আসলে দুটো বিষয়।
আমি যদি স্বাস্থ্য খাত নিয়ে আপনাকে বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মৌলিক চিকিৎসা সেবা পেতে একজন বাংলাদেশের বছরে $88 খরচ করা প্রয়োজন, যেখানে মাথাপিছু খরচ হয় $58, যার বেশিরভাগই নাগরিকেরা নিজেরা অর্থ ব্যবস্থা এটা সংস্থান করেন। তো বাজেটে এখন যখন স্বাস্থ্য খাতে প্রায় 12.25% বরাদ্দ কমে গেল, সেটাকে নাগরিকদের উপরে কোনো চাপ প্রয়োগ করবে কিনা এবং স্বাস্থ্য খাতে গুণগত মান তাতে কি কিছুটা কমে যাবে কিনা, কি মনে করেন আপনি? দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এই তিনটি বিষয় খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন এই স্বাস্থ্যের ব্যাপারটা আপনি যেটি বলেছেন, আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটি আছে, অর্থাৎ একজন ব্যক্তির যে পরিমাণ স্বাস্থ্য খাতে খরচ হয় তার 70% তাকে পকেট থেকে দিতে হয়। এই জন্য সরকারি যে স্বাস্থ্য সেবাগুলো আছে, সেই স্বাস্থ্য সেবাগুলো যাতে একদম আমরা গ্রামীণ পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা অনেক দিন থেকে বলে আসছি যে আমাদের যে 8টা ডিভিশন আছে, এই 8টা ডিভিশনে আমরা যদি বড় 8টা হসপিটাল করতে পারি। এখন আমরা দেখি এই যে ঢাকা মেডিকেলের উপর চাপ পড়ে, চট্টগ্রাম মেডিকেলের উপর চাপ পড়ে, এটি যদি আমরা একটু ডিসেন্ট্রালাইজ করে অন্তত 8টা ডিভিশনে 8টা বড় হসপিটাল যদি আমরা করতে পারি, এবং সেটিও আমরা প্রায় বলে থাকি যে যদি সিএমএইচ এর আদলে, সিএমএইচ এ যেভাবে যে ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত, অর্থাৎ কাউকে যাতে ঢাকায় বা বড় শহরে না এসে সে যাতে বিভাগীয় শহরেই সেই স্বাস্থ্য সেবাটা পায়, এটি যদি আমরা একটু করতে পারি, একটা উদ্যোগ নিতে পারি। আমরা শুনেছি যে আমাদের চাইনিজ গভর্নমেন্টের সহায়তায় আমাদের 3টা বড় হসপিটালের করার উদ্যোগ গ্রহণ করেছে, তারা বিনিয়োগ করবে আমাদের এই হসপিটাল খাতে। তো যেটি আমরা শুনেছি, একটি হচ্ছে ঢাকায়, আরেকটি হচ্ছে চট্টগ্রাম, আরেকটি হচ্ছে নীলফামারীতে। তো এরকম যদি এরকম বড় বড় উদ্যোগগুলো আমরা নিতে পারি এবং স্বাস্থ্যসেবা যাতে একদম গ্রামীণ পর্যায়ে, যে গ্রামীণ যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, পার্টিকুলারলি যে ইউনিয়ন পরিষদ যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেটা যদি আমাদের প্রাইমারি আমরা যদি একটা ভালো হেলথ কেয়ার সাপোর্ট দিতে পারি, যেটি উন্নত দেশগুলোকে বলে জিপি, জেনারেল প্র্যাকটিশনার, তারা কিছু হলেই তাদের একটা ক্যাচমেন্ট এরিয়া আছে, সেই ক্যাচমেন্ট এরিয়াতে তারা এই স্বাস্থ্য সেবা এবং প্রত্যেকের একটা স্বাস্থ্য কার্ড থাকে, তো সেই জায়গাটা করা দরকার। আর যদি শিক্ষায় আসি, শিক্ষায়ও দেখেন আমাদের স্বাস্থ্যতে খরচ হয় কত, আমাদের স্বাস্থ্যতে খরচ হয় বাজেটের। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি এটা নিয়ে আরো অনেক গভীরে কথা বলতে পারতাম, আরো বিশদ পর্যালোচনা করতে পারতাম, ভালো লাগতো, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে এর চেয়ে বেশি আলোচনা আসলে আমরা আজকে আর করতে পারছি না। তবে ভবিষ্যতে আশা রাখবো আমরা আবার আপনার সাথে কোনোদিন আলোচনায় বসবো এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। বাজেটের নানা বিষয় আশয় সম্বন্ধে আসলে আমাদের আইডিয়া আজকে ক্লিয়ার হয়ে গেল আপনার মাধ্যমে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আবারও আমরা যুক্ত হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।